আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে আবার আসলাম। বিষয়টা হলো মূলত প্রত্যেকটা বছরই এইভাবে আমাদের জিন্দগি থেকে চলে যায়। আমরা অনেক আশা নিয়ে নতুন বছর শুরু করি, কিন্তু নতুন বছর শুরু করলে কি হবে, ওই আশা নিয়ে আমি যে নতুন করে আবার প্ল্যান সাজাই, এই প্ল্যানটা সর্বোচ্চ জানুয়ারির 3 সপ্তাহ পর্যন্ত থাকে। আর গবেষণার মধ্যেও আসলে এরকম আসছে যে যখন কোনো ব্যক্তি কোনো জিনিস নতুন করে শুরু করার ক্ষেত্রে 3 সপ্তাহ পর্যন্ত তার মোটিভেশন কাজ করে। এরপরে 3 সপ্তাহ পরে মোটিভেশন আস্তে 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 কমতে শুরু করে। তো এই ক্ষেত্রে আমাদের কি করা চাই, সেই বিষয়ে আজকে আলোচনা করব যে আমরা আমাদের এই মোটিভেশনটাকে ধরে রাখবো কীভাবে। কারণ 2024 সাল যখন শেষ হয়ে গেল, 25 সাল শুরু হলো, তখন আমরা অনেকেই চিন্তা করছি যে 2024 সালে যে ভুলগুলো আমি করলাম, এই 2025 সালে এসে সেই ভুলগুলো আমি আর করব না। তো এই চিন্তা আমাদের মাথায় ছিল। এই চিন্তা সর্বোচ্চ একজন ব্যক্তির মাথায় জানুয়ারির এই 3 সপ্তাহ পর্যন্ত, যেটা এখন আমাদের জীবন থেকে বের হয়ে চলে গেছে, এখন একটু আমাদের হিসাব মেলানো দরকার। আর হিসাবটা আপনি যত দ্রুত মেলাবেন তত দ্রুত ঘুরিয়ে দাঁড়াইতে পারবেন। হিসাবটা করতে যত দেরি করবেন আপনার ঘুরে দাঁড়াইতে তত লম্বা সময় লাগবে। এজন্যই বলা হয় যে সবচেয়ে উত্তম ব্যবসায়ী হলো সে যে প্রতিদিনকার হিসাব প্রতিদিন করে। তা আমাদের লাইফ এটা একটা ব্যবসা, এটা আমি একটা ব্যবসা করতেছি, যেটা আল্লাহর সাথে একটা ব্যবসা। তো এই আমাদের লাইফে আমি কিভাবে অল্প পুঁজি দিয়ে অনেক বেশি লাভবান হইতে পারবো, এবং আমি আমার লাইফের কিছু গোল ঠিক করব, আমি আমার লাইফের কিছু লক্ষ্য নির্ধারণ করব, এই লক্ষ্যগুলো আমি আমার জীবনে বাস্তবায়ন করে যেন দুনিয়া থেকে যেতে পারি। তো এইগুলোর জন্য আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। আমরা 2024 সাল চলে গেল, 2025 সাল চলে আসলো, আমরা অনেক চিন্তা ভাবনা করছি যে আমি এই করব, সেই করব, অমুক করব, তমুক করব, কিন্তু বাস্তবতায় দেখা যায় কি, একটা সময় চলে যাওয়ার পরে আমরা নতুন করে যে করব কিছু, এই মোটিভেশনটা আমাদের মধ্যে পাই না। এজন্য আমাদের খেয়াল করা দরকার যে 2025 সালের জানুয়ারি মাস প্রায় শেষ হয়ে গেল, আমরা যেই একটা আশা নিয়ে 2025 সালটা শুরু করছিলাম, আমরা সেটার পথে কত দূর আগাইলাম, এটার এখন একটু ফলো আপ করা দরকার। যে আমি আসলে কত দূর আগাইছি, যতটুকু আমি জানুয়ারির একেবারে ফার্স্ট উইকের দিকে আমি চিন্তা করছিলাম যে আমি 2025 সালে এই কাজ করব, এই কাজ করব। এখন কথা হলো যে আমরা যেই চিন্তাগুলো মাথার মধ্যে নিছিলাম, এইটা অনুযায়ী আমরা স্টেপ কেন নিতে পারলাম না? এর একটা কারণ হলো আমাদের প্ল্যানগুলো সব মাথায় ছিল, খাতায় ছিল না। প্ল্যানগুলো যতক্ষণ পর্যন্ত মাথায় থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি বড় ধরনের কোনো কাজ কনসিস্টেন্সির সাথে করতে পারবেন না, ধারাবাহিকতা থাকবে না কাজের মধ্যে আপনি যে ইস্তেকামতের সাথে, আপনি যে মনোযোগের সাথে ফোকাসটা ধরে রাখবেন, এটা পারবেন না। কারণ আপনার ব্রেনের মধ্যে প্রতিদিন লক্ষ লক্ষ চিন্তা ভাবনা পুশ করতেছে। আর যারা ফেসবুক ব্যবহার করেন তারা তো মাশাআল্লাহ কত ধরনের জিনিস দিয়ে তাদের মাথার মধ্যে থাকে। এজন্য খেয়াল করা দরকার যে আমরা যেই জিনিস নিয়ে শুরু করছিলাম 2025 সাল, সেইটার পথে আমরা কত দূর আগাইলাম। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে আমরা আবার একটু নিজেদের একটু চিন্তা করি, আমরা আবার একটু ভাবি, আমরা নিজের আবার একটু বসি, একটু খাতা কলম নিয়ে বসি যে আমরা 2025 সালটাকে কিভাবে কাজে লাগাইতে পারি, কিভাবে কাজে লাগাইলে 2026 সালে আমাদের যেন আবার আফসোস করতে না হয়। যেরকম 2024 সালের ডিসেম্বর যখন শেষ হয়ে গেল, তখন আমরা আফসোস করছি যে 2024 সালটা এইভাবে চলে গেল। তো 2025 সালটা যেন আমাদের আফসোসের বছর না হয়, বরং 2025 সালটা যেন আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়, যেন আমি আমার লাইফে যতদিন আর বাঁচবো এই 2025 সালটা যেন আমাদের ঘুরে দাঁড়ানোর বছর হয়। হ্যাঁ, আর একটা জিনিস বাস্তবতা হলো যে আমরা যতক্ষণ পর্যন্ত দেয়ালে আমাদের পিঠ থেকে না যায়, দেয়ালে যতক্ষণ পর্যন্ত পিঠ থেকে না যায়, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে পুশ করি না। এটা বাস্তবতা। বাকি হ্যাঁ, যারা দেয়ালে পিঠ থেকে যাওয়ার আগেই নিজের প্ল্যানটাকে সুন্দর করে সাজায় যে সে কি কি কাজ করবে, তাহলে তার আর দেয়ালে পিঠ ঠেকতে হয় না, সে আগে থেকেই সামনের দিকে আগাইতে পারে। হ্যাঁ, কিছু মানুষ এমন আছে যারা যতক্ষণ পর্যন্ত তাদের দেয়ালে পিঠ না ঠেকবে ততক্ষণ পর্যন্ত তারা বড় ধরনের কোনো স্টেপ নিবে না। আর অধিকাংশ সফল মানুষই এরকম দেখা যায় যে তাদের দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে আর কোনো কিছু করার অবস্থা নাই, ডু অর ডাই,
হয়তো করো নয়তো মরো। এই অবস্থা যখন চলে আসে তখন তারা চিন্তা করে যে আচ্ছা এইবার আমার কিছু একটা করতেই হবে, কারণ তখন আর তার কোনো কিছু করা না করার মধ্যে কিছু হয় না, হয় করতে হবে, অর্থাৎ সারভাইভ করতে হবে লাইফে, আর না হলে আমাকে এই লাইফটা শেষ হয়ে যাবে, আমি আর কিচ্ছু করতে পারবো না। তো যেই কথা বলি, অনেক লম্বা আলোচনা না করে কিছু আলোচনা করি যেগুলো আমাদের ফায়দা হবে। প্রথম বিষয় হলো যে আমরা যেই মোটিভেশনের সাথে 2025 সালটা শুরু করছিলাম, এই মোটিভেশনটা এখনো পর্যন্ত আমরা ধরে রাখতে পারি নাই কেন? অথবা আমরা যেই প্ল্যান নিয়ে শুরু করছিলাম, যেমন মনে করেন আমার কথাই আমি বলি, আমি আপনাদের সাথে আলোচনা করতেছি যেন আমার ফায়দা হয়। আমার কথাই আমি বলি যে আমি বছরের শুরুতে নিয়ত করছিলাম যে 2025 সালে আমি 25+, 25+ বই পড়ব, এই নিয়ত আমি করছি। কিন্তু বাস্তবতা হলো যে 2025 সালে জানুয়ারি প্রায় শেষ হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত একটা বই শেষ করতে পারলাম না। বাস্তব কথা, 2025 সাল এইটাকে আমি ঠিক করছি যে 25-এর বেশি, অর্থাৎ 25+ বুকস আমি পড়ব। এখন খেয়াল করেন, বছরে হলো 12 মাস, তো কমপক্ষে আমার প্রত্যেক মাসে 2টা করে বই পড়তে হবে। 12 দুগুণে 24, 25টার বেশি যদি আমি বই পড়তে চাই তাহলে আমাকে মাসে কমপক্ষে 2টা বই পড়তে হবে। তো 2025 সালের জানুয়ারি প্রায় শেষ অবস্থা, কিন্তু আমি 2টা বই পড়তে পারলাম কিনা। যদি এইটাকে আমি প্রত্যেক মাসে চিন্তা না করি তাহলে আমি ভবিষ্যতে বিপদের মধ্যে পড়ব। যদি এটাকে আমি প্রোক্রাস্টিনেট করি, এটাকে আমি ডিলে করে দেই, তো একটা সময় আসবে যখন আমার এই কাজের পরিমাণটা অনেক বাড়বে, আমার হাতে সময় থাকবে খুব কম। এই জন্য বলে সময়ের কাজ সময়ে করতে হয়। সময়ের 1/4, অসময়ের 10/4। সময় মতো যদি একটু কাজ করি, এটা অসময়ের 10টা কাজের থেকে বেশি শক্তি রাখে। এই জন্য সময় মতো কাজ করাটা খুবই জরুরি। এখন কথা হলো যে এই যে পুরা জানুয়ারি মাস প্রায় শেষ হওয়ার পথে, আমরা এখনো পর্যন্ত কেন আমরা যা চিন্তা করছিলাম সেই অনুযায়ী আগাইতে পারতেছি না? এর পিছনে কারণ হলো 2টা। এর পিছনে 2টা কারণ আছে, সেইগুলো আজকে বলবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা যখন একটা প্ল্যান করি যে আমি 2025 সালে এই কাজ করব, সেটা নিয়ে একটা কাজ শুরু করে দিই। শুরু করার সময় কাজটা অনেক সহজ থাকে, শুরু করাটা এটা অনেকটা সহজ। তো যখন শুরু করি, শুরুর সময় কাজটা একটু সহজ থাকে, ধীরে ধীরে ওই কাজটা যখন কঠিন হইতে শুরু করে তখন মানুষ ওই কাজগুলোকে বাদ দিয়ে দেয়, তখন ওই মোটিভেশন আর তার কাজ করে না। এই জন্য এইটা হলো একটা কারণ যে কেন আমরা আমাদের কাজগুলোকে পিছাই দিই। দ্বিতীয় নাম্বার হলো যে এই অনলাইনে চলতে আমরা অনেক কিছু সামনের উপরে দেখি। তো দেখতে তখন আমরা চিন্তা করি, হঠাৎ করে একটা নতুন জিনিস সামনের উপরে আসে, তখন আমরা চিন্তা করি আরে এইটাও তো আমার দরকার। 2025 সালে আমি যদি সফল হইতে চাই, আমি যদি কিছু করতে চাই, এটাও আমার শেখা দরকার, এই স্কিলটাও আমার দরকার, আমার এই কাজটাও শেখা দরকার, এইটাও আমার জীবনে কাজে লাগবে। তো তখন দেখা যায় যে আমি যেই কাজটা শুরু করছিলাম ওই কাজটা তো কেবল আমার জন্য সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছে। ঠিক ওই সময় আরেকটা জিনিস আমার সামনের উপরে আসার কারণে তখন আমি ওই সহজ কাজটাকে যখন কঠিনের দিকে নিয়ে যাচ্ছিলাম, তখন আমি ওই কঠিন মনে করে ওই কাজটাকে ছেড়ে দিই। তো ছেড়ে দেওয়ার কারণে যেটা হয় যে আমি ওই কাজে পরিপূর্ণতা অর্জন করতে পারলাম না। তখন আমার চিন্তা হয় যে আরে নতুন এই জিনিসটা তো আমার দরকার, তখন ওই জিনিসের পিছনে আমি আবার দৌড়ঝাঁপ করা শুরু করি, এইটা এখন শিখতে হবে আমাকে। বাস ওইটার পিছনে আবার মনে করেন 2-3 সপ্তাহ চলে যায়, 2-3 সপ্তাহ আবার ওইটা যাওয়ার পরে এরপরে ওই কাজটাও আস্তে আস্তে কঠিন হইতে শুরু করেন। প্রত্যেক কাজ শুরুতে অনেক সহজ হয়, এই কাজটা আস্তে আস্তে কঠিন হইতে শুরু করে। তো যখন ওই কাজটাও আবার কঠিন হওয়া শুরু করলো, তখন আবার নতুন জিনিস আমার সামনের উপরে আসে যে তোমাকে এইটাও শেখা দরকার, তোমার এই জিনিসটাও দরকার, তোমার এই বইটাও পড়া দরকার। তখন আমরা আবার ওই সহজ জিনিসটাকে ছেড়ে দিয়ে আবার নতুন জিনিস নেই। এইভাবে করতে করতে আমাদের পুরো বছরটা শেষ হয়ে যায়। এই জন্য প্রথম যে বিষয়টা 2025 সালের সবচেয়ে, যদি এক কথায় আমি যদি বলি, যদি কেউ সফল হইতে চায়, সে যেই গোলটা ঠিক করছে 2025 সালে এই জিনিস করবে, সে যদি এইগুলো সফলভাবে করতে চায় তার একটা জিনিস করতে হবে, মাত্র একটা জিনিস। সেইটা হলো তার ডিস্ট্রাকশন কমাইতে হবে, ফোকাসকে ঠিক রাখতে হবে, বাস। সে যদি তার ফোকাসটাকে ঠিক রাখতে পারে,
সে তার যে কোনো কাজের মধ্যে এক্সিলেন্স পর্যায়ে পৌঁছাইতে পারবে। আর এই ফোকাস অর্জনের ক্ষেত্রে অনেক বাধা আছে। ফোকাসটা খুবই গুরুত্বপূর্ণ। 2025 সালের সবচেয়ে বড় দুর্ভিক্ষ আসবে যেটা, এটা মনে রাখেন। 2025 সালের সব থেকে বড় দুর্ভিক্ষ হবে হলো ফোকাসের দুর্ভিক্ষ। সবচেয়ে বড় দুর্ভিক্ষ হবে এটার। এজন্য আমরা আমাদের ফোকাসটাকে ঠিক করার চেষ্টা করি যে আমি কোন পথের দিকে আগাইতেছি। মনে করেন আমি সহজ ভাষায় বলি, আমাদের লাইফ এটা একটা জার্নি, এটা তো সবাই জানেন। লাইফ এটা একটা জার্নি, এটা একটা চলমান প্রক্রিয়া, জীবন চলতেই থাকে। আপনি বসে থাকেন আর ওই যে বলে না টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনার লাইফটা এইভাবেই করেই শেষ হয়ে যাইতেছে। এখন আপনার লাইফটা এইভাবে শেষ হয়ে যাওয়ার পথে আপনি একটা জার্নিতে আসেন, একটা বাহনে করে আপনি চলতেছেন। এই বাহনে করে যে আপনি চলাফেরা করতেছেন, আপনার এই বাহনের চলতে মনে করেন আপনি একটা গাড়িতে সফর করতেছেন। এই গাড়িতে সফর করা অবস্থায় হঠাৎ করে যদি আপনার মনোযোগটা নষ্ট হয়ে যায়, আপনি ওই গাড়ির ড্রাইভার, আপনি গাড়ি চলাকালীন সময়ে যদি আপনার ফোকাস নষ্ট হয়ে যায়, আপনার মনোযোগ নষ্ট হয়ে যায়, সামান্য সময় একটু ঘুম আসে, সামান্য সময় একটু তন্দ্রা আসে, ঘুম ঘুম ভাব আসে, তা আপনার গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। ঠিক তেমনিভাবে আমাদের লাইফটা আমরা নিজেরা চালাইতেছি। আমি এই বডিটা, এটা কিন্তু আমি না, আমার ভিতরে আরেকটা সত্তা আছে যেটাকে রূহ বলে, যেটাকে আত্মা বলে, ওইটা হলো মূলত আমি। আমার ওই জিনিসটাকে চালাইতেছে আমার এই বডি, আমার এই শরীর, এই পুরাটাকে আমি নিয়ন্ত্রণ করতেছি। এই আমি যে নিয়ন্ত্রণ করতেছি, আমি এই নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যদি ফোকাসটাকে ঠিক না রাখি, আমি যদি মনোযোগের সাথে আমার এই লাইফটাকে চালাইতে না পারি, তো আমার লাইফের যে কোনো জায়গায় গিয়েই বিপদগ্রস্ত হবে, ক্ষতির মধ্যে পড়বে, বিপথে চলে যাবে। এটা বাস্তব কথা। যেরকম একটা গাড়ি আপনি চালানো শুরু করলেন, এই চালানো শুরু করার পরে আপনার মনোযোগের সাথে আপনি চালাইতে পারলেন না, আপনি অন্য মনোযোগে চলে গেলেন, অন্য ডিস্ট্রাকশনের মধ্যে পড়ে গেলেন, আপনি লাইফে বেশি দূর আগাইতে পারবেন না। বাস্তব কথা হলো এইটা। তো এই জন্য লাইফে যদি কিছু করতে হয়, তাহলে আপনার ফোকাস ঠিক করাটা সব থেকে জরুরি। যতক্ষণ পর্যন্ত ফোকাস ঠিক না রাখবেন, লাইফে বড় কিছু করতে পারবেন না, সম্ভব না। ইতিহাসে নাই, ভবিষ্যতেও হবে না। অনেকে বলে যে টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আসল জিনিসটা হলো আপনার ফোকাসটাকে ঠিক করা। মনে করেন আপনারা তো অনেকেই জানেন, ইতিহাসের মধ্যে এমন একজন বুজুর্গ ছিলেন, ইতিহাসে এমন একজন বুজুর্গ ছিলেন যিনি এক মাসে 30 দিনে 61 খতম কোরআন পড়ছেন। এটা অনেকেই জানেন। তো 61 খতম কোরআন পড়লেন, উনি কি 24 ঘন্টা পাইছেন না? যেরকম আমরাও 24 ঘন্টা পাই। তো ওনার লাইফেও ছিল 24 ঘন্টা, আমাদের লাইফেও 24 ঘন্টা। তা আমরা কেন ওই ধরনের কাজ করতে পারি না? তা আমরা যদি বলি যে না টাইম ম্যানেজ করছেন, টাইম ম্যানেজমেন্ট করছেন, ভাই মূল বিষয়টা হলো যে ওনার টাইমও ছিল 24 ঘন্টা, আমার টাইমও ছিল 24 ঘন্টা। টাইম তো ঠিকই আছে, টাইমটাকে ম্যানেজ করার জন্য ফোকাসের প্রয়োজন হয়। যেই ব্যক্তিটা তার নির্দিষ্ট সময়ের মধ্যে এক কেন্দ্রিক ফোকাস, ওয়ান ফোকাসের মধ্যে সে ফোকাস করতে পারবে, এক জিনিসে ফোকাস রাখতে পারবে, সে ওই লাইনে এমন কিছু কাজ করে যাবে যেটা দুনিয়ার ব্যক্তিদের কাছে অসম্ভব মনে হবে, অথচ এটা অসম্ভব না। এই জন্য আমাদের ফোকাস ঠিক রাখাটা জরুরি। লাইফে চলতে হলে আপনার ফোকাস ঠিক রাখতেই হবে, নাহলে আপনি লাইফে ব্যর্থ হবেন নিশ্চিত, লিখে রাখেন। তো এই জন্য আমার ফোকাস ঠিক রাখতে হবে যে 2025 সালে আমি কোন কোন স্কিল শিখব। এর মধ্যে একটা আমি বলি, যারা এই প্রথম মনে করেন অনার্সে ভর্তি হচ্ছেন, যারা নতুন করে এডুকেশনে আসছেন, অনার্সে কেবল নতুন ভর্তি হয়েছেন, আপনাদের লাইফের কেবল শুরু হইল, ইন্টারমিডিয়েট পর্যন্ত পারিবারিক একটা আপনার আবদ্ধের মধ্যে থাকতেন, পারিবারিক একটা শাসন আপনার উপরে চলতো। যখন আপনি অনার্সে পড়া শুরু করলেন, যখন আপনি এই পজিশনে আসলেন, তখন আপনাকে কিন্তু বাড়ি থেকে বের হইতে হয়েছে। এখন আপনার বাড়ির ওইরকম শাসন নাই, এখন আপনার লাইফ আপনাকেই চালাইতে হবে। এই 4টা বছর আপনি যেইভাবে চালাবেন, সেইভাবে আপনার লাইফটা ভবিষ্যতে আপনি দেখবেন। এখন কথা হলো যে আমি একটা সহজ জিনিস বুঝাই। এখন থেকেই আপনি আপনার মানি ম্যানেজমেন্টটা ঠিক করেন।
আপনাকে বাসা থেকে যে টাকাটা দেয় বা যে কোনো ব্যক্তিই হোক, সবার জন্য এটা প্রযোজ্য যারা প্রথম প্রথম এই কাজগুলোকে শুরু করবে। যারা অনেক বড় পরিসরে করতেছে সেটা হলো পরের কথা, পরে ওইটা আলাদা। কিন্তু প্রাথমিকভাবে যারা শুরু করবেন তাদেরকে আমি একটা টেকনিক বলে দিই। সেটা হলো যে আপনি বাড়ির থেকেই যেই টাকা পান বা যে কোনো মাধ্যমেই আপনার কাছে যেই টাকাটা আসে, যেটাকে ইনকাম বলে, বা আপনি যেই টাকাটা পাচ্ছেন মাস শেষে হোক বা মাসের শুরুতে হোক বা পুরা মাস জুড়ে যাই হোক, আপনার একটা এস্টিমেট করতে হবে যে পুরা মাসে আমার কাছে কত টাকা থাকবে, সব মিলায় আসবে কত টাকা, যে কোনো মাধ্যম থেকে হোক। ধরেন আপনার কাছে 10,000 টাকা আসলো, এই 10,000 টাকাকে আপনি 3 ভাগ করবেন। 10,000 টাকাকে 3 ভাগ করবেন। এক ভাগের মধ্যে আপনি যেটা করবেন সেটা হলো আপনার যাবতীয় এক্সপেন্স, যাবতীয় খরচ, যাবতীয় ব্যয়, এটা আপনার এক ভাগ। দ্বিতীয় নাম্বার হলো আপনি আপনার ওই 10,000 টাকার ভিতর থেকে কিছু অংশ রাখবেন জমা করার জন্য, সঞ্চয় করার জন্য। তৃতীয় আরেকটা, এই 10,000 টাকার মধ্যে আরেকটা অংশ আপনি রাখবেন হলো ইনভেস্টের জন্য, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। এখন কোনটা কতটুকু রাখবেন সেটাও আমি প্রাথমিকভাবে বলে দিই, যে যেরকম যে ইচ্ছাটা করতে পারেন। প্রথম হলো 10,000 টাকা আপনি মাসে আপনার কাছে আসে, এই 10,000 টাকার 85% আপনি আপনার যাবতীয় এক্সপেন্সের পিছনে যত ধরনের খরচ আছে, আপনার এই 10,000 টাকার 85% অর্থাৎ 8,500 টাকা, এই 8,500 টাকার মধ্যে আপনার সমস্ত খরচ নিয়ে আসতে হবে। যত বড় খরচ হোক, যত কম খরচই হোক, আপনার এই 8,500-র মধ্যে খরচ নিয়ে আসতে হবে। দ্বিতীয় নাম্বার হলো 5% আপনি জমা করবেন 10,000 টাকার। 10,000 টাকার 5% কত আসবে? 500 টাকা। তো 500 টাকা করে আপনি জমা করবেন। 10,000 টাকার 5% তো 500 টাকাই আসার কথা। 10,000 ইন্টু 5%, হ্যাঁ 500 টাকা। তাহলে 10,000 টাকা আপনার কাছে মাসে, 10,000 টাকা মাসে আপনার কাছে আসে। এই 10,000 টাকার 85% অর্থাৎ 8,500 টাকা আপনি আপনার যাবতীয় খরচের ব্যবস্থা করবেন এই টাকার মধ্যে। এর বাকি 5% আপনি করবেন হলো জমা, অর্থাৎ 8,500 প্লাস হলো 500, তাহলে 9,000 টাকা গেল। বাকি থাকলো আপনার 10%, 85% রাখছেন খরচের জন্য যাবতীয়, 5% রাখছেন আপনি জমা করার জন্য অর্থাৎ সঞ্চয় করবেন, আর বাকি থাকলো 10%। এই 10% আপনি ইনভেস্টমেন্টের জন্য রাখবেন। এই হলো মানি ম্যানেজমেন্টের আমার নিজস্ব থিওরি, যেটা আমি অ্যাপ্লাই করি আমার লাইফে। আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করেন, অনেক কিছু করতে পারবেন। আর না হলে আপনি আপনার খরচের লাগাম টানি ধরতে পারবেন না। তো এইটা একটা বিষয়। মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই তিনটা জিনিস, 85% আপনি খরচের জন্য রাখবেন, 5% আপনি আপনার জমা করার জন্য রাখবেন, আর 10% আপনি আপনার ইনভেস্টমেন্টের জন্য রাখবেন। এইভাবে মানি ম্যানেজ করেন, ইনশাআল্লাহ আপনি কখনো বিপদে পড়বেন না। এখন কথা হলো যে ইনভেস্টের জন্য যে আমি যেই টাকাটা রাখলাম, এই ইনভেস্টটা করব কোথায়? প্রথম বিষয় হলো যে আপনি যেই টাকাটা ইনভেস্টের জন্য রাখছেন, এই টাকাটা আপনি সর্বপ্রথম আপনার উপরে ইনভেস্ট করবেন, আপনার নিজের উপরে ইনভেস্ট করবেন। নিজের উপরে কি ইনভেস্ট করবেন? সেটা হইতে পারে আপনার স্বাস্থ্যটাকে সুন্দর করার জন্য, হেলথ রিলেটেড। সেটা হইতে পারে আপনি আপনার লাইফটাকে আরও সুন্দর করতে চান, এর জন্য আরও নতুন কিছু জিনিস শিখতে চান, নতুন কিছু স্কিল শিখতে চান, এইগুলোর পিছনে খরচ করতে পারেন। এরপরে আপনি আপনার রিলেশনশিপ ঠিক করার জন্য যে বিষয়গুলো আছে এইগুলোর পিছনে আপনি খরচ করতে পারেন। অর্থাৎ আপনি সর্বপ্রথম ইনভেস্ট করবেন আপনার নিজের উপরে, যে আপনি নিজেকে, যেমন মনে করেন আপনি 2024 সালে আপনি যেরকম ছিলেন, 2025 সালটা আপনার আরও বেটার কিভাবে হয় অ্যাজ ইউ, অর্থাৎ আপনি যেমন 2025 সালটা যেন আপনার আগের অবস্থান থেকে আরও বেটার পজিশনে আপনি যাইতে পারেন। সেটা আপনার আত্মিকভাবে হোক, সেটা আপনার শারীরিকভাবে হোক, সেটা আপনার মানসিকভাবে হোক, যে কোনোভাবেই হোক, 2024-এর থেকে যেন বেটার পজিশনে আপনি থাকতে পারেন আপনি নিজে, এটা খেয়াল রাখবেন। আর একজন সফল ব্যক্তির জন্য আপনি সবসময় মনে রাখবেন 3 জিনিস, সবসময় ফোকাস রাখবেন।
সফল যদি কোনো ব্যক্তি হইতে চায় তার 3 জিনিসের সুস্থতা লাগবে। 1 নাম্বার হলো তার ফিজিক্যাল হেলথ, শারীরিক সুস্থতা। 2য় নাম্বার হলো মেন্টাল হেলথ, মানসিক সুস্থতা। 3য় নাম্বার হলো তার স্পিরিচুয়াল হেলথ, অর্থাৎ আত্মিক সুস্থতা। শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, আত্মিক সুস্থতা, এই 3 জিনিসের মধ্যে যে ব্যক্তি সুস্থ, এই ব্যক্তিটা দুনিয়াতে সফল ব্যক্তি এবং আখিরাতেও এই ব্যক্তি সফল হবে। তো যেই কথা বললাম যে ইনভেস্টের জন্য আপনি যে 10% রাখছেন, অর্থাৎ 1000 টাকা করে মাসে, এই 1000 টাকা আপনি শিখবেন, প্রত্যেক দিন কিছু না কিছু নতুন জিনিস শিখবেন। আর এই শেখার জন্য আপনি ওই 1000 টাকা বরাদ্দ রাখছেন মাসে। এটা আপনি অবশ্যই আপনাকে পূর্বের অবস্থান থেকে আপনি আরও ভালো পজিশনে কিভাবে যাইতে পারেন এটার পিছনে খরচ করবেন। সেটা আপনার শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, আত্মিকভাবে হোক, যে কোনোভাবেই হোক। এটা হলো মানি ম্যানেজমেন্ট, প্রত্যেক ব্যক্তি এটা শেখা জরুরি। এছাড়া আরও কয়েকটা মানি ম্যানেজমেন্টের আছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আরও 2টা থিওরি আপনাদেরকে বলি, যেগুলো একেবারে সহজ। আমাদের বেহুদা যে খরচগুলো হয়, বেহুদা খরচগুলোর কারণে আমরা যেই টাকাটা আয় করি এই টাকার থেকে অনেক বেশি পরিমাণে ব্যয় করি। আমি সহজ 2টা টেকনিক আপনাদেরকে বলি জমা করার ক্ষেত্রে। ইনভেস্টের কথা তো বললাম, জমা করার ক্ষেত্রে আমি আপনাদেরকে 2টা কথা বলি। আপনি টাকাটা জমা করবেন কিভাবে? জমা করা এটা শরীয়তে নিষেধ না। হ্যাঁ, জমা করার পরে আপনি আল্লাহ পাকের যে হুকুম আছে যে এই পরিমাণ টাকা জমা করলে তোমাকে এই পরিমাণ আল্লাহর রাস্তায় কিছু দিতে হবে, ওইটা যদি আপনি না দেন তাহলে এই জমা করার ব্যাপারে আল্লাহ তাআলা ধমকি দিছেন। তাছাড়া মাল জমা করা ক্ষতি না, নাইলে শরীয়তের মধ্যে জাকাতের হুকুমই আসতো না, শরীয়তের মধ্যে হজের হুকুমই আসতো না। কারণ আপনার কাছে প্রয়োজনের অতিরিক্ত মাল নাই, আপনি জাকাত দিবেন কিভাবে, আপনি কুরবানি করবেন কিভাবে, আপনি হজ করবেন কিভাবে, অর্থাৎ মালি ইবাদতগুলো আপনি করতে পারবেন না। তো 2টা টেকনিক বলি যে মাল সম্পদ আপনি কিভাবে জমা করবেন। 1 নাম্বার, খেয়াল করে দেখবেন যে আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় যাতায়াত করি, তো হঠাৎ করে পরিচিত কেউ একজন আমাদের সাথে উঠে যায়, গাড়িতে বা অটোতে বা যে কোনো পরিবহনেই হোক। উঠে যাওয়ার পরে যখন নামতে যাই তখন সে আমার ওই পরিবহন খরচ বা ভাড়া এটা দিয়ে দেয়। খেয়াল করেন, আপনি এইখান থেকে 10 কিলোমিটার দূরে যাবেন, অটোতে উঠছেন, ভাড়া হলো 50 টাকা ধরলাম আর কি, ভাড়া যাই হোক 50 টাকা ধরলাম ভাড়া। সাথে আপনার আরেকজন পরিচিত লোক উঠছে, তো নামার সময় সে ভাড়াটা দিয়ে দিল। খেয়াল করে দেখেন, এইখানে 50 টাকা আপনার কিন্তু খরচ হইতই। আর আপনি নিয়ত করছেন যে আমি যেহেতু ওইখানে যাব তো 50 টাকা আমার খরচ হবেই, কিন্তু যেই টাকাটা খরচ হওয়ার ছিল সেই টাকাটা আসলে খরচ হইল না, ওই টাকাটা আরেকজন দিয়ে দিল। এখন এই যে 50 টাকা আপনার খরচ হওয়ার ছিল কিন্তু 50 টাকা আপনি খরচ করতে পারলেন না, এটা আপনার খরচ হওয়ারই ছিল। এই 50 টাকাটা আপনি খরচ হিসাব করে আপনার একটা জায়গার মধ্যে জমা করে রাখবেন, যে কোনো ব্যাংকে হোক বা যে কোনো জায়গা হোক, যে কোনো বাক্স হোক, এই টাকাটা জমা করে রাখবেন। কারণ এটা আপনার খরচ হওয়ার ছিল, আপনি খরচের জন্য লিখে রাখছিলেন যে আমি অমুক জায়গায় যাব, এটার পরিবহন খরচ এত টাকা, এটা লাগবে, কিন্তু অন্য কেউ আপনার এই পরিবহন খরচটা দিয়ে দিছে, বাস আপনার এটা খরচ হওয়ার ছিল, আপনি এটা খরচের খাতায় লিখে আপনি এটা জমা করবেন। এই হলো জমা করার একটা টেকনিক। 2য় নাম্বার একটা টেকনিক আপনাদেরকে শেখাই, সেটা হলো আপনি প্রত্যেক মাসে 100 টাকা করে জমা করবেন। এখন অনেকে বলবেন যে মাত্র 100 টাকা, এটা তো কঠিন কিছুই না। আপনি যখন বড় অ্যামাউন্ট ঠিক করবেন যে আমি 10,000 টাকা মাসে জমা করব, তখন আপনার প্রথম স্টেপটা নেওয়া অনেক কঠিন হয়ে যাবে। তখন আপনি আস্তে আস্তে প্রোক্রাস্টিনেট করা শুরু করবেন। প্রোক্রাস্টিনেশন আসে মূলত এখান থেকেই, অর্থাৎ আপনি এটাকে আস্তে আস্তে দেরিতে নিয়ে আসবেন। কারণ প্রত্যেক মাসে তো আপনি 10,000 জমা করা আপনার জন্য অনেক কঠিন হবে, আপনার স্বাভাবিক লাইফ ব্যাহত হবে। মনে রাখবেন, স্বাভাবিক লাইফ ব্যাহত করে আপনি কখনো কোনো কাজ করবেন না। কারণ হলো, খেয়াল করেন, আপনাদেরকে একটা কিতাবের একটা গুরুত্বপূর্ণ টপিক শোনাই। সেটা হলো যে মানুষ যে বলে আমার মাল আমার মাল আমার মাল, আপনার মাল, আপনার সম্পদ, আপনার জিনিস কোনটা জানেন? যেটা আপনি খরচ করছেন ওইটা আপনার, যেটা আপনি পরছেন সেটা আপনার, অর্থাৎ যেই পোশাক আপনি পরছেন এগুলো সব আপনার,
যেটা এখনো পড়েন নাই ওইটা আপনার না, আর যেটা আপনি খেয়ে ফেলছেন অলরেডি ওইটাই শুধু আপনার। এই 3 জিনিস ছাড়া আর কোনো জিনিস আপনার না। এটা সারা জীবন মনে রাখবেন, আর কোনো জিনিস আপনার না। তাহলে 1 নাম্বার হলো যেটা আপনি আল্লাহ রাস্তায় খরচ করছেন, এটা ভবিষ্যতের জন্য জমা পড়ছে, এইটাই আপনার, আর কোনো সম্পদ আপনার না। যেই জিনিস আপনি পড়ছেন, যেই সমস্ত পোশাক আপনি পরছেন, এইটাই আপনার ছিল, ভবিষ্যতে যা এখনো পরেন নাই এগুলো আপনার না। 3 নাম্বার হলো যেই জিনিস আপনি খেয়ে শেষ করে ফেলছেন ওই জিনিসটাই আপনার ছিল, যা এখনো খান নাই ওইটা আপনার না। তাহলে আপনার কি জিনিস? এজন্য মনে রাখবেন যে আপনার কোন জিনিস এটা খেয়াল রাখা জরুরি। তো এই জন্য আমরা একটু খেয়াল করি যে আমরা আমাদের সম্পদগুলো কোনভাবে জমা করতেছি। তো জমা করার ক্ষেত্রে যেটা বললাম যে আমরা প্রত্যেক মাসে 100 টাকা করে জমা করব। যদি না করেন তাহলে ক্ষতিটা কি হবে সেটা বলি। করোনার সময় যারা প্রত্যেক দিন মনে করেন দিন এনে দিন খাইতেন, অথবা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ছিল যেটা দিয়ে তাদের সারা মাস চলা লাগতো, কিন্তু এটা চলতে পারলো না। পরে কেন পারলো না? কারণ ওই জমা করার কনসেপ্টটা ছিল না। আপনি কমপক্ষে 1 বছর পর্যন্ত চলতে পারেন, এই পরিমাণ অর্থ তো জমা করতে পারেন, সমস্যা কি? এটা তো শরীয়ত নিষেধ করে নাই। এই কারণেই শরীয়ত আপনার উপরে হুকুম দিছে যে 1 বছর পর্যন্ত তুমি যদি মাল সম্পদ জমা করো প্রয়োজনের অতিরিক্ত, তার উপরে জাকাত দাও। তো এটা তো শরীয়ত আরো পছন্দ করে, ইবাদত আরো জিন্দা হবে, আপনার দ্বারা জাকাত দেনেওয়ালা লোক আরো বাড়বে, সমস্যা কি? আর এতে করে দেখা যায় যে আপনি কিছু টাকা পয়সা জমা করলে আপনার বিপদের সময় কাজে আসবে। তখন আপনার ব্যাংকের থেকে লোন নিতে হবে না, কারো বাড়ি চুরি করতে হবে না। এই যে চুরি বাটপারি এগুলো বাড়ছে কেন? এখন ইদানিং দেখা যাইতেছে বিভিন্ন জায়গায় চুরি হইতেছে, ডাকাতি হইতেছে। কেন হইতেছে? মূল কারণ হলো ওই চোরের আর্থিক ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট জানা নেই। আরে যারা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পড়ছে অনার্সে, এদেরই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট জানা নেই, আর চোরের কি জানা থাকবে? ও তো সাধারণ পাবলিক। বাস্তব বিষয় এই। তো এই জন্য খেয়াল করা দরকার যে আমাদের মানি ম্যানেজমেন্ট আমরা ঠিকঠাক করতে পারতেছি কিনা। আর আমাদের শরীয়ত, আমরা যে ইসলাম ফলো করি, ইসলামও কিন্তু এই কথাই বলে আপনি যা আয় করেন এর থেকে ব্যয় বেশি করা, এটা আপনার ইসলাম পছন্দ করে না। আপনি যদি একজন ভালো মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার আয়ের থেকে ব্যয় কখনো বেশি হবে না। হ্যাঁ, আপনার আয় যদি কম হয়ে থাকে আপনি ওইটার মধ্যেই হয় খেয়ে থাকবেন, না হলে না খেয়ে থাকবেন, নাহলে অল্পে তুষ্ট থাকবেন, কিন্তু আপনার আয়ের মধ্যেই আপনার সব ব্যয়কে ঠিক করে আনতে হবে। আর এটা কি করবেন? এর জন্য মানি ম্যানেজমেন্ট আপনাকে জানতে হবে। আপনাকে কিছু টাকা পয়সা জমা করা শিখতে হবে। সব খরচ করে দিবেন না, সব শেষ করে দিবেন না। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে প্রত্যেক মাসে আপনি 100 টাকা করে জমা করেন। 100 টাকা করে আপনি যদি জমা করেন, কেন 100 টাকা করবেন? এত ছোট করে কেন বললাম? 100 টাকা করে মাসে জমা করা তো কঠিন কিছু না। এই কারণে বললাম যে যদি আপনি অ্যামাউন্টটা অনেক বড় রাখেন, যেটা মানুষ শুরুতে করেন, আরে 100 টাকা কোনো ব্যাপার, আমি তো 10,000 টাকা জমা করতে পারি। ভাই আপনি পারেন, কিন্তু সব মাসে পারবেন না। আপনার স্বাভাবিক জীবনযাত্রা চলতে ব্যাহত হবে যখন আপনি একটা এমন বড় পজিশন ঠিক করবেন যেটা হয়তো এই মাসে পারতেছেন, সামনের মাসে পারবেন না, বা প্রতি মাসে আপনি পারবেন না। তো এই জন্য আপনি যেন ডিলে করে না দেন, প্রোক্রাস্টিনেশনের মধ্যে না পড়েন, প্রোক্রাস্টিনেট না করে দেন, অর্থাৎ কোনো কাজকে শুধু দূরেই ঠেলতে থাকেন যে না এই মাসে তো জমা করতে পারলাম না, আগামী মাস থেকে করব, যা এই মাসে তো শুরু করতে পারলাম না, আগামী মাস থেকে জমা করা শুরু করব। এইটা যেন আপনি না করেন। এই জন্য শুরু করতে হবে ছোট দিয়ে, যেটা আমি আগে একটা ভিডিওর মধ্যে বলছি যে স্টার্ট স্মল, অর্থাৎ একেবারে ছোট থেকে শুরু করা, ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করা। তো আপনি যখন কোনো কাজ করা শুরু করবেন তখন ওইটা একেবারে ছোট দিয়ে শুরু করবেন। এই জন্যই আমি বলতেছি যে আপনি প্রত্যেক মাসে মাত্র 100 টাকা জমা করবেন। 100 টাকা জমা করলে আপনার বছরে 1200 টাকা জমা হবে। তো এইভাবে জমা করতে পারেন। এইখানে আরেকটা ছোট টেকনিক আপনাকে শিখাই দিই। এটা হলো ব্রেইনকে আপনি ধোকা দিয়ে কাজ নিতেছেন। ধরেন, একটু মনোযোগের সাথে শুনবেন এই কথাটা, নাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপনি প্রত্যেক মাসে 100 টাকা করে জমা করবেন, তাহলে বছর শেষে আপনার জমা পড়বে হলো 1200 টাকা।
কিন্তু একই টেকনিক আমি একটু শুধু সিস্টেমটা ঘুরাই দিব, দেখবেন যে আপনার বছর শেষে 1300 টাকা জমা পড়ছে। কিভাবে? আপনি 100 টাকা করে জমা করবেন মাসে, এই মাসের হিসাবটা আপনি সপ্তাহে নিয়ে আসেন। 100 টাকায় জমা করব কিন্তু সাপ্তাহিক হিসেবে, তাহলে এক মাসে যদি 100 টাকা হয়, সপ্তাহে আসে হলো 25 টাকা। 25 টাকা, তা আমি প্রত্যেক সপ্তাহে 25 টাকা করে জমা করব। কারণ যদি আপনি লম্বা সময় গিয়ে চিন্তা করেন তাহলে ওই 100 টাকা হয়তো জমা করা কঠিন হয়ে যাবে, এরকম অনেক মানুষ আছে। তো আপনি 100 টাকাই জমা করবেন কিন্তু সেটাকে সপ্তাহে নিয়ে আসেন। সপ্তাহে নিয়ে আসলে আপনার প্রত্যেক সপ্তাহে পড়বে 25 টাকা করে। এবার খেয়াল করেন, আপনি যদি মাসে 100 টাকা করে জমা করতেন তাহলে বছর শেষে আপনার জমা পড়তো 12 গুণ 100, 1200 টাকা। কিন্তু ঠিক একই কাজটাই আপনি যদি সপ্তাহে নিয়ে আসেন, 25 টাকা করে মাসে সপ্তাহে জমা করেন, তো 52 সপ্তাহে আপনার জমা পড়বে 1300 টাকা। একই জিনিস শুধু সপ্তাহে নিয়ে আসার কারণে 100 টাকা বেশি জমা পড়তেছে। কারণটা হলো এটা ব্রেনকে একটা ধোকা দেওয়া, ব্রেনকে ধোকা দিয়ে কাজ নেওয়া, ভালো কাজ, আপনার ভালো কাজের জন্য। 100 টাকাই আপনি জমা করতেছেন, আপনার ব্রেনকে এটা বোঝাইছেন যারা আমি তো 100 টাকা মাসে জমা করবো, সেটাকে শুধু সপ্তাহে নিয়ে আসছি 25 টাকা করে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স হলো, মাস 12টা, 1200 টাকা হয়েছে, তো 4 বারং, আমি তো সপ্তাহে 4 বারই করবো এই নিয়ত করছিলাম, কিন্তু 4 বারং 48টা, 4 গুণ 12, 48টা সপ্তাহ হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবতা হলো বছরে সপ্তাহ হলো 52টা। তো 4 সপ্তাহ বেশি পাওয়া যায়, 4 সপ্তাহ বেশি পাওয়ার কারণে আপনার 100 টাকা বেশি জমা পড়তেছে। এটা একটা টেকনিক, তো এই মানি ম্যানেজমেন্ট কাজে লাগাবেন। তো এটা একটা বললাম, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আরো লম্বা আলোচনায় আছে, সেগুলোয় আমরা যাব না। এখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা সম্পূর্ণ কথার সার কথা। সেটা হলো যে এই যে যতগুলো কথা বললাম এগুলো আপনাকে শিখতে হবে। আপনি যদি না শেখেন, যেই জিনিসটা আপনি আপনার লাইফে শিখবেন না ওই জিনিসে আপনি ভবিষ্যতে ঠেকবেন। যেই জিনিস আপনি শিখছেন ওই জিনিস আপনার লাইফে কোথাও না কোথাও কাজে লাগছে। আপনি দেখেন, আমি আমার কথা বলি, মনে করেন ছোটবেলায় এই রশি বাঁধা, বিভিন্ন রকম বাঁধে তো অনেকেই, এক এক রশি এক এক রকম বাঁধে, বস্তা বাঁধে একরকম, মশারি বাঁধে আরেক রকম, তারপর বিভিন্ন জিনিস হ্যাঙ্গার ঝুলানোর জন্য রশি বাঁধে একরকম। তো রশি বাঁধার এক এক রকম টেকনিক আছে। তো এই রশি বাঁধা এটা সামান্য জিনিস, আপনি এটাকে ইগনোর করে আপনি এটাকে শিখলেন না, ধরুন রশি বাঁধা কে শেখে? ছোটবেলায় আপনি রশি বাঁধা শেখেন নাই। তো এই রশি বাঁধা না শেখার কারণে বড় হয়ে যখন আপনার মশারি বাঁধার প্রয়োজন হয়েছে তখন কিন্তু আপনি এই বাঁধাটা শেখেন নাই, যে মশারিটা আমি কিভাবে বাঁধবো। আমি একটা বস্তা বাঁধার প্রয়োজন, কিন্তু বস্তাটা কোনভাবে বাঁধতে হয় এটা আপনার জানা নাই, তো আপনি এই জায়গার মধ্যে ঠেকে গেছেন। এরকম জীবনের প্রত্যেকটা পদে পদে আপনি ঠেকবেন যেইখানে আপনি শিখবেন না। এজন্য লাইফটাকে একটা লার্নিং পজিশনে নিয়ে আসেন, যে আমি মৃত্যু পর্যন্ত শিখব, এটা শিখা। এখানে একটা সুন্দর কথা আছে, ইংরেজিতে একটা সুন্দর কথা বলে, ইংরেজিতে বলে নেভার স্টপ লার্নিং, বিকজ লাইফ নেভার স্টপস টিচিং। অর্থাৎ কখনো জীবনে শেখাকে ছাড়বেন না, কারণ হলো লাইফ আপনাকে কখনো শিক্ষা দিতে ছাড়ে না। আপনার প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা অবস্থায়, প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি কিছু না কিছু লাইফ আপনাকে শিখিয়ে যায়। এখন আপনি যদি এগুলো থেকে শিক্ষা না নেন তাহলে তো আপনি পিছিয়েই পড়বেন। এই জন্য একটা কথা বলে, পড়তে আপনাকে হবেই, হ্যাঁ পড়তে আপনাকে হবেই, হয়তো বই পড়বেন নয়তো পিছিয়ে পড়বেন। এজন্য আমরা পড়তে চাই, বই পড়তে চাই না পিছিয়ে পড়তে চাই, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি হয়তো বই পড়বেন না হলে পিছিয়ে পড়বেন। এজন্য আমাকে জানতে হবে আমার লাইফটা আমি কিভাবে চালাবো, আমার লাইফটাকে আমি আরো বেটার করব কিভাবে, আমি লাইফে আমি সফল হব কিভাবে, এগুলো আপনাকে জানতে হবে। আপনি যেই লাইনে মেহনত করতেছেন ওই লাইনে আপনাকে এক্সিলেন্স হাসিল করতে হবে। এটা শরীয়ত নিষেধ করে না,
বরং শরীয়ত বলে তুমি যেই কাজটা করতেছো এই কাজটা আরো সুন্দর করে কিভাবে করা যায়, ওয়া আহসিনু, আরো সুন্দর করে করো, উত্তম ভাবে করো, যেই কাজটাই তুমি করো। এই জন্য আমাদের এটা খেয়াল করা দরকার, আর এটা সারা জীবন মনে রাখবেন। আপনি যদি লাইফে কিছু করতে চান, লাইফে যারা বড় বড় সফল হয়েছেন, দুনিয়ার জীবনে যাদেরকে আমরা সফল মনে করি, এরা প্রত্যেকেই লার্নার ছিল, প্রত্যেকেই শিখতো। আপনি জানেন না হয়তো, যাদেরকে আপনি দেখেন যে দুনিয়াতে অনেক সফল হয়ে গেছে, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস, তারপর কারা কারা, ইলন মাস্ক, তারপরে স্টিভ জবস, বিল গেটস, এই যে যাদের নাম আপনি শোনেন, এরা প্রত্যেকেই কোনো না কোনো দিন কোনো না কোনো বই পড়ে। হ্যাঁ, সেটা সে যেই লাইনে মেহনত করতেছে সেই লাইনে পড়তেছে। আপনি দিনদারির লাইনে আগাতে চান, ধুমায়া পড়েন, পড়েন। আপনি দুনিয়ার লাইনে আগাইতে চান, কোন লাইনে আগাইতে চান, এটাকে ফোকাসটা ঠিক করেন যে আমি এই লাইনে আগাইতে চাই। একটা লাইন ঠিক করেন, ঠিক করে ওই লাইনের ব্যাপক পড়াশোনা করেন। হ্যাঁ, এই পড়াশোনা করতে করতে আপনার অনেক জায়গায় ঠেকে যাবেন, অনেক জায়গায় আটকে যাবেন, অনেক জায়গায় আপনি ব্যর্থ হবেন। লাইফে আপনি বিভিন্ন সময় ব্যর্থ হবেন, আপনি যেটা চাচ্ছেন সেটা অনেক সময় পাবেন না। আর এটাই তো দুনিয়া, সব কিছু তো দুনিয়াতে পাওয়া যাবে না, সব কিছু পাওয়া যাবে হলো জান্নাতে। দুনিয়া এটা জান্নাত না, দুনিয়াতে সব আমার মন মতো হবে না। কিন্তু এই কথা মনে রাখবেন যে আমি হয়তো উইনার হব, আর না হলে আমি লার্নার হব, আমি কখনো ফেইলার হব না। কারণ হলো যেই ব্যক্তি মেহনতটা সুন্দর করে করে সেই ব্যক্তি হয়তো উইনার হয়, না হলে সে যদি কখনো কোনো জায়গার মধ্যে ব্যর্থ হয়, সে এইটাকে ফেইলার মনে করে না যে সে ফেইল হয়ে গেছে, সে এইটাকে মনে করে আমি এইখান থেকে লার্নিং করলাম, আমি লার্নার হয়েছি, আমি এই ব্যর্থতা থেকে শিক্ষা অর্জন করছি। হ্যাঁ, আর আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন বিপদ দিবেন মূলত আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আপনার কাজের মধ্যে আপনাকে ব্যর্থ করে দিবেন আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। সেটা বিভিন্ন শিক্ষা হইতে পারে। একটা হলো আপনি আপনার রবের উপরে ভরসা যেন করতে পারেন, এই কারণে আপনাকে ব্যর্থ করে দেওয়া হচ্ছে যে দেখো তুমি যা চাবা সব হবে না। তোমার চাওয়া আর তোমার মাঝখানে আরেকটা অদৃশ্য শক্তি কাজ করতেছে, যিনি হলেন তোমার রব, তোমার পুরা জীবনটাকে যিনি দেখতেছেন, যিনি শুনতেছেন। তো যেই কোনো বলতেছি যে আপনি লাইফে হয়তো উইনার হবেন, না লার্নার হবেন, ফেইলার কখনো হবেন না। নিজেকে ফেইল মনে করবেন না, নিজেকে ব্যর্থ মনে করবেন না। যেখানে আপনি আটকে যাবেন ওইখান থেকে আপনি শেখা শুরু করবেন, দেখবেন যে লাইফে আপনার শেখার পরিমাণ অনেক বাড়ছে। অনেক কিছু লম্বা সময় হয়ে গেছে। আর শেখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, শেখার ক্ষেত্রে আমাদের একটা প্রতিবন্ধকতা কাজ করে হলো শেখা বিষয়টা আমরা অনেক কঠিন মনে করি। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, শব্দ করো না, শেখার ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনার শেখাটাকে মজার ছলে শেখার অভ্যাস করবেন। যেরকম বাচ্চারা দেখবেন যখন প্রথম শেখা শুরু করে তখন তারা প্রত্যেক জিনিসেই মজা পায়, প্রত্যেক জিনিসে মজা পায়। একটা নতুন পড়া শিখছে, নতুন বানান করে পড়া শিখছে, দেখবেন বিভিন্ন জায়গায় যখন যেখানে যাবে সেইখানে কি ওইটা বানান করে পড়তেছে, এইখানে এটা লেখা না, এইখানে লেখা না, আরে এইখানে তো এইটা জিনিস লেখা, এরকম দেখে। কারণ তারা এই শেখার মধ্যে মজা পায়। ইংলিশে একটা সুন্দর কথা আছে যে বাচ্চারা কেন এরকম শিখার আগ্রহ থাকে আর বড় হইলে মানুষের কেন শেখার এত আগ্রহ থাকে না। তো ইংলিশে একটা কথা আছে হলো, baby's natural way of learning always starts from excitement. Much later we get raped in school by the principal, learn to get marks, and we start to force ourselves. অর্থাৎ বাচ্চাদের শেখার একটা ন্যাচারাল ওয়ে আছে, ন্যাচারালি তারা শিখতে চায়। আর এটা শুরু হয় হলো তার এক্সাইটমেন্ট থেকে, তার ভিতরে একটা আগ্রহ কাজ করে, তার ভিতরে একটা উত্তেজনা কাজ করে, সে শেখার প্রতি অনেক বেশি আগ্রহী থাকে। কিন্তু পরবর্তীতে এখানে একটা সুন্দর প্রবাদ বাক্যর মতো বলে যে
পরবর্তীতে স্কুলে আমাদেরকে এমনভাবে এটাকে আমাদের উপরে চাপাই দিছে যে তোমাকে মার্কস পাওয়ার জন্য, তোমাকে ভালো রেজাল্ট করার জন্য, তোমাকে ভালো নম্বর পাওয়ার জন্য পড়তে হবে, আর এটার উপরে আমাকে ফোর্স করা হয়। তো যখন আমাদেরকে ভালো মার্কস নিয়ে আসার জন্য, পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য, ভালো নাম্বার পাওয়ার জন্য আমাকে ফোর্স করা হয়, তখন পড়াশোনাটা আমাদের কাছে কঠিন মনে হয়। কিন্তু এই পড়াশোনাটাকে যদি আমরা আরও সুন্দর করে তার সামনে উপস্থাপন করতে পারতাম, মজার ছলে তাকে শিখাইতে পারতাম, সে আরও বেশি শিখতে পারত। তো যাই কারণে আপনি যখনই যা কিছু শিখবেন, এইটার মধ্যে আপনি মজা নিয়ে আসার চেষ্টা করবেন, যে এই পড়ার সাথে কোন জিনিসটাকে অ্যাড করলে পড়াটা আরও বেশি মজার হবে। আমি আমার লাইফের একটা টেকনিক আপনাদেরকে বলি। ম্যাথ, এটা একটা কঠিন সাবজেক্ট মনে করে অনেকে। ম্যাথ একটা কঠিন সাবজেক্ট, ইংলিশ একটা কঠিন সাবজেক্ট, বাকি এটা মনে করার কারণেই কঠিন মনে হয়, আসলে কঠিন না। তো এই ম্যাথটা যে কঠিন, এটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসি। ইংলিশ এটা কঠিন, এটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসি। তো এই কঠিন বিষয়টাকে আপনি সহজ করবেন কিভাবে? এর সাথে কোনো এমন জিনিসকে অ্যাড করে দিবেন যেটা আপনার ভালো লাগে। আমি যেটা করতাম, যখনই আমি ম্যাথ করতে বসতাম, এই ম্যাথ করতে বসলে আমি একটা কাজ করতাম, সেটা হলো সাথেই আমি পাশে একটা দিনই আলোচনা, একটা বয়ান, এটা ছেড়ে দিতাম। ছেড়ে দিয়ে ওইটা শুনতাম, কারণ এটা শুনতে আমার ভালো লাগে। এই নতুন নতুন দিনই কথাবার্তা শুনতে আমার কাছে মজা লাগে, নতুন নতুন হাদিস শুনতে ভালো লাগে। তো এই যে কথাবার্তা শুনতে আমার কাছে ভালো লাগতো, যত বেশি শুনি তত বেশি শুনতে আমার ভালো লাগে। এই ভালো লাগাটাকে আমি ম্যাথের সাথে অ্যাড করে দিছি। মানুষ উল্টাপাল্টা কাজ করে, গান শোনের সাথে এইটা করে, আমি ওইটা করতাম না। গুনাহের কাজ করে কী লাভ? দুনিয়ার জীবনে বরবাদ, আখেরাতও বরবাদ। তো কি করতাম, যে একটা বয়ান ছেড়ে দিতাম আর সাথে আমি ম্যাথ করা শুরু করতাম। তো ম্যাথ করার কঠিন জিনিসটা আমার ওই বয়ান শোনার কারণে দিমাগের মধ্যে যে একটা কি বলে, এটা ভালো লাগা কাজ করে, ডোপামিন রিলিজ হয় যেটাকে বলে অনেকে। তো এই ভালো লাগা কাজ করার কারণে ম্যাথের যে কঠিন বিষয়টা, এটা আমার কাছে কঠিন মনে হইতো না, এটা আমার কাছে সহজ মনে হইতো। তো যে কোনো কঠিন কাজের সাথে আপনি যদি কোনো ভালো, যেটা আপনার কাছে ভালো লাগে, যেটা করতে আপনার কাছে সহজ লাগে, ওই জিনিসকে অ্যাড করে দিবেন, তখন ওই কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে। ওই কাজের মধ্যে তখন মজা পাবেন, তখন দেখবেন ওইটা শিখতে আপনার আরও ভালো লাগতেছে, তখন আরও বেশি ম্যাথ করতে আপনার ভালো লাগবে। তো এটা একটা কাজ, এই জন্য খেয়াল করবেন, আপনাকে শিখতেই হবে। যত বেশি পারেন ইনফরমেশন নেন, কিন্তু সেটা ফোকাস একটা ঠিক রেখে সেই এক লাইনের ইনফরমেশন নেন। কারণ হলো আরেকটা বড় সমস্যা এই বর্তমান সময়ের এই ডিজিটাল, কি বলবো এটাকে, সোশ্যাল মিডিয়ার জামানায় বড় একটা সমস্যা হলো এক্সেস অফ ইনফরমেশন। এত বেশি ইনফরমেশন আছে যে আপনি যদি প্রত্যেকের কাছ থেকে ইনফরমেশন নিতে চান, আপনি সারা দিন দেখবেন এক একটা ইনফরমেশন নিচ্ছেন 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 নিচ্ছেন, নিতে নিতে আপনার সারাদিন শেষ হয়ে গেছে, আপনি আলাদা করে কোনো কাজ করার সুযোগই পান নাই, এত এত ইনফরমেশন। তো ইনফরমেশন আপনি নিবেন, ইনফরমেশন আপনাকে জানতে হবে, কারণ যার কাছে যত বেশি ইনফরমেশন সে তত বেশি পাওয়ারফুল। পুরা দুনিয়া চলে ইনফরমেশনে। আচ্ছা, আপনি কি বলতে পারেন ইসরায়েল কেন এত পাওয়ারফুল? ইসরায়েল এত বেশি পাওয়ারফুল কারণটা হলো ইসরায়েলের কাছে সব থেকে বেশি ইনফরমেশন আছে পুরা দুনিয়ার। আপনি কোথায় কি করতেছেন সব কিছুর ইনফরমেশন তার কাছে আছে, তার কাছে আছে। এই কারণে সে এত বেশি পাওয়ারফুল। এই জন্য যার কাছে যত বেশি ইনফরমেশন সে তত বেশি পাওয়ারফুল। হ্যাঁ, আপনার কাছে যত বেশি ইনফরমেশন হবে আপনি তত বেশি পাওয়ারফুল হবেন। এখন আপনার ইচ্ছা, আপনি কি ইনফরমেশন আপনার দিমাগের মধ্যে ঢোকাবেন। আপনি যেই লাইনে এক্সিলেন্স অর্জন করতে চান ওই লাইনে ইনফরমেশন মাথার মধ্যে ঢোকান। আমরা বড় ধরনের কাজ করতে কেন ভয় পাই? বড় কোনো অ্যাটেম্প দিতে আমরা কেন ভয় পাই? আমরা ভয় পাই দুই কারণে। এক নাম্বার হলো আমাদের ওই কাজের এক্সপিরিয়েন্স নাই, দ্বিতীয় নাম্বার হলো আমাদের ইগনোরেন্স, আমাদের অজ্ঞতা, আমাদের না জানা, ওই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই, যার কারণে আমরা আগাইতে পারি না। এজন্য আমরা ভয় পাই মূলত এই দুই কারণে। আমরা যেন ভয় না পাই এই কারণে আমাদের জানতে হবে। আপনি যেই বিষয়ে জানবেন ওই বিষয়ে মজা পাবেন নিশ্চিত। লিখে রাখেন, আজকে থেকে পড়া শুরু করেন, নিয়ত করেন আমার সাথে, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখাবো
25টা বই, এই যে আজকে আপনাদেরকে বললাম, আবার ইনশাআল্লাহ 2026 সালে আপনাদেরকে আমি বলবো যে আমি কতগুলা বই পড়ার নিয়ত করছিলাম আর কতগুলা পড়তে পারছি। এটা আমার একটা চ্যালেঞ্জ যে 2025 সালে আমি 25-এর বেশি বই পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, 25-এর বেশি বই পড়বো, 25+। তো যদি আমার 25টা বই পড়তে হয়, প্রত্যেক মাসে আমার কমপক্ষে 2টা করে বই পড়তে হবে। সেটা আমি একটা লাইন ঠিক করছি যে 2025 সালটা আমি এই একটা লাইনে ফোকাস করব, এই লাইনে আমি এক্সিলেন্স অর্জন করব এবং এই লাইনেরই প্রায় 25টা বই পড়বো ইনশাআল্লাহ। 2026 সালে ইনশাআল্লাহ আমি আবার ভিডিও করে আপনাদেরকে বলবো যে আমি কত দূর কী করছি। আরও বেশ কিছু আমি গোল ঠিক করছি 2025 সালের, সেইগুলো আপনাদেরকে বলবো যে আমি কত দূর অগ্রগতি অর্জন করছি। আপনারা আপনাদের লাইফের গোলটা ঠিক করেন, 2025 সালটা আপনি কিভাবে কাজে লাগাইতে চান। হ্যাঁ, এটা ঠিক করেন। আমরা আমাদের লাইফে অনেক লম্বা লম্বা স্বপ্ন দেখি, আমাদের ড্রিম অনেক, আমরা এই করব সেই করব অমুক কিছু করব, হাবি যাবি অনেক কিছু আমরা স্বপ্ন দেখি। কিন্তু এই স্বপ্ন দেখতে গিয়ে মাঝে মাঝে আবার ভয়ের মধ্যেও পড়ি, ফিয়ার কাজ করে। আর এই ফিয়ার, এই ভয় তাকে তার স্বপ্ন পর্যন্ত পৌঁছাইতে দেয় না। এই ভয়টা কেন কাজ করে যা আগেই বলে আসছি, 2টা কারণে। 1 নাম্বার হলো তার ওই বিষয়ে জ্ঞান নাই, 2 নাম্বার ওই বিষয়ে তার এক্সপিরিয়েন্স নাই। তো যে কোনো বিষয়ে আমার ভয় দূর করতে হলে 2 জিনিস করতে হবে, এক হলো ওই বিষয়ে আমার জানতে হবে, আর ওই বিষয়ের এক্সপিরিয়েন্স আমার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এক্সপিরিয়েন্স থাকতে হবে। মাশাল্লাহ, ফয়সাল আহমেদ ভাই ইনশাআল্লাহ 26, কিন্তু ইনশাআল্লাহ 26 কি নিয়ত করছেন একটু বলেন। এইখানে আমরা 2026 সালে আবার এখানে তুলে ধরবো যে আমরা কত দূর আসলে যা বলছিলাম তা করতে পারছি। আপনি কি নিয়ত করলেন বলেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা যেটা করতেছি সেটা হলো যে আমাদের ফিয়ার, আমাদের ভয় আমাদের ড্রিম পর্যন্ত পৌঁছাইতে দেয় না। আমাদের স্বপ্নের যে জায়গা, আমরা যে স্বপ্নটা দেখি প্রতিনিয়ত, এই স্বপ্নের জায়গায় আমাকে পৌঁছাইতে দেয় না আমার ভয়। এই ভয় আমাকে দূর করতে হবে। এজন্য ফোকাসটা আমি যদি ড্রিমের উপরে রাখি, আমার স্বপ্নের উপরে রাখি যে 2026 সাল পর্যন্ত, 2025 সালে আমি স্বপ্ন দেখতেছি এই কাজটা করব, এই ফোকাসটা যদি আমার মধ্যে আমি রাখি যে আমার ওই স্বপ্নের দিকেই শুধু আমার ফোকাস, আর কোনো দিকে ফোকাস নেই, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এগুলো কিচ্ছু জানি না, এই জিনিস যদি আমি নিয়ত করি, দেখবেন যে আপনার মধ্যে আমার মধ্যে এনার্জি বেড়ে গেছে, এনার্জি আসবে। হ্যাঁ, কারণ আপনার ফোকাস যেই দিকে যাবে আপনার পুরা এনার্জি সেই দিকে যাবে। এখন আপনি চিন্তা করেন আপনার ফোকাসটা কোন দিকে। ওই যে একটা কথা বলে না, হোয়ার ফোকাস গোজ এনার্জি ফ্লোজ। যেই দিকে আপনার ফোকাস যাবে ওই দিকেই এনার্জি যাবে। কারণ আপনি আপনার এনার্জি, আপনার শক্তি, আপনার সামর্থ্য, আপনার অ্যাবিলিটি, এটা আপনি কোন জায়গার মধ্যে কাজে লাগাইতেছেন, আপনার কোন জায়গায় নষ্ট হচ্ছে এইগুলো, আপনার এনার্জিগুলো কোথায় নষ্ট হচ্ছে। আপনাকে তো ফুল অফ এনার্জি আল্লাহ পাক দিছিলেন। হ্যাঁ, ফুল অফ এনার্জি, কিন্তু আপনি সেটা কোন জায়গায় কাজে লাগাইতেছেন এটা আপনার যাচাই করার বিষয়। এখন খেয়াল করি, অনেকেই লাইফে চলার পথে, মনে করেন আপনি এই স্বপ্নটা দেখতেছেন, স্বপ্ন দেখার পথে আপনি ফোকাসটা যদি স্বপ্নের উপরে করেন এনার্জি আপনার বাড়বে। ফোকাসটা যদি আপনি আপনার ভয়ের উপরে করেন যে আমি এটা পারবো কি পারবো না, কি করব না করব, এই যে মনের মধ্যে যে ভয়, এই ভয়ের উপরে কখনো ফোকাস করবেন না। ভয়ের উপরে যখন ফোকাস করা শুরু করেন তখন আপনার এনার্জি আস্তে আস্তে কমতে শুরু করে। কারণ দেখবেন যে যখন আপনার মধ্যে ভয় কাজ করে, যখন আপনি কোনো জিনিস দিয়ে আতঙ্কিত হয়ে যান, যখন আপনি কোনো জিনিস থেকে ভয় পান, তখন আপনার এনার্জি লো হয়ে যায়, এনার্জি কমে যায়। এই জন্য ভয়ের দিকে ফোকাস না, আমার ড্রিমের দিকে ফোকাস। এজন্য যারা দেখবেন যে একবার কোনো কঠিন কাজ করে ফেলছে, এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যেই কাজটা সে ভয় পাইতো কিন্তু সেই কাজটা একবার করে ফেলছে, এই ভয়ের কাজের ব্যাপারে যদি আপনার একবার এক্সপিরিয়েন্স হয়ে যায়, আপনি যদি একবার জেনে ফেলেন যে আচ্ছা এই কাজটা এরকম, যদি একবার ওই কাজটা করে ফেলেন,
দেখবেন যে আপনার ওই ভয়ের সেন্সিটিভিটি কমে গেছে। একজন মনে করেন 5 তলা থেকে লাফ দিয়ে সে নিচে নামতে পারে না, 5 তলা থেকে যে লাফ দিবে তার ভয় করে, কিন্তু সব সাহস নিয়ে একবার 5 তলা থেকে লাফ দিয়েই দিছে। লাফ দিয়ে দেওয়ার পরে দেখছে সামান্য একটু ব্যথা লাগছে, বাদ বাকি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। তো এই যে যেই ব্যক্তিটা 5 তলা থেকে লাফ দিয়ে নিচে পড়লো, এই যে সে এক্সপিরিয়েন্স করলো, এই যে সে জ্ঞান অর্জন করলো যে আচ্ছা 5 তলা থেকে লাফ দিলে এই জিনিস এরকম হয়, এই ব্যক্তিটাকে আপনি আর 5 তলা থেকে লাফ দিতে ভয় পাইতে দেখবেন না? না, সে আর এই 5 তলা থেকে লাফ দিতে ভয় পাবে না। কারণ হলো 5 তলা থেকে একবার লাফ দিয়ে তার ওই ভয়টা কেটে গেছে। যখন ওই ভয়টা কেটে গেছে তখন সে আর ভয় পায় না, তখন সে চিন্তা করে আমি 6 তলা থেকে এবার লাফ দিব। এই জন্য আপনি আপনার লাইফে কখনো ভয়ের দিকে নিজে, আমি একটা জিনিস আরো সুন্দর করে বলি যেটা আমাদের বাস্তব জীবনে ঘটে। আপনি খেয়াল করে দেখবেন যখন নারকেল গাছে উঠবেন বা বড় লম্বা উচ্চ কোনো টাওয়ারে উঠবেন বা একটা বড় বিল্ডিং 11 তলা 12 তলা বিল্ডিং এর উপরে দাঁড়ায়ে আপনি নিচের দিকে তাকাবেন, আপনার কাছে ভয় কাজ করবে। এই জন্য আপনি এই ভয়ের দিকে ফোকাস না করে আপনি আপনার দিকে, আপনার লক্ষ্যের দিকে চিন্তা করেন। আপনি নিচের দিকে তাকাবেন না, নাহলে আপনি নামতে পারবেন না। নারকেল গাছে ওঠার পরে যদি আপনি একবার নিচের দিকে তাকান, আপনি উঠতেও পারবেন না, নামতেও পারবেন না, যা হবে মাঝখানে আর কি। এজন্য নিচের দিকে তাকাবেন না, আর ভয়ের দিকে তাকাবেন না, আপনার লক্ষ্যের দিকে আপনি আগাইতে থাকেন। এরপরে নিচের দিকে না তাকায়, আপনার ভয়ের দিকে না তাকায় আপনি আপনার লক্ষ্যের দিকে আগান, এরপরে আপনি আবার নিচে নামতে পারবেন। আর যখন একবার আপনি এই ভয়টাকে জয় করতে পারবেন, ওই গাছ পর্যন্ত উঠে গেছেন, আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছে গেছেন, তখন দ্বিতীয়বার আপনার ওই লক্ষ্য অর্জন করার পথে সারা দুনিয়ার মানুষ ট্রাই করলেও বাধা হইতে পারবে না। বাস্তব কথাই। তো এই জন্য আরেকটা বিষয় খেয়াল করি যে আমরা আমাদের লাইফে কেন আগে বাড়তে পারি না, আমরা আমাদের লাইফে কেন আরো উপরে উঠতে পারি না, আমরা আমাদের লাইফে আরো বেটার পজিশনে কেন যাইতে পারি না। এর কয়েকটা কারণ আছে। 1 নাম্বার হলো নিজের উপরে কনফিডেন্স নাই। আমার নিজের উপরে আমার কনফিডেন্স নাই, আমি নিজেই সেলফ ডাউট, যেটা মানে আত্মসন্দেহ যেটাকে বলে কিনা জানি না, আমি সঠিক শব্দটা আসতেছে না বাংলায়, কেউ থাকলে বলতে পারেন কমেন্টে যে শব্দটা কি হবে। সেলফ ডাউট অর্থাৎ নিজের ব্যাপারে সন্দেহ, আমি কি পারবো না। ফয়সাল আহমেদ ভাই লিখছেন যে 25-এ ভাই নিয়ত করছি মিজান শেষ করে রমজানের পর নাহবির জামাত পড়বো। আরে ভাই, এটা তো আপনার নিয়ত করলেও যদি বেঁচে থাকেন ইনশাল্লাহ চলে যাবেন, আর নিয়ত না করলেও যাইতে পারবেন। গোলের ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, লম্বা সময় হয়ে যাচ্ছে, জানি না এত লম্বা সময় কেউ শুনবে কিনা, এই বিষয়ের উপরে মনে পড়লো সেটা বলবো। আমি আগে এটা শেষ করি যে 3 কারণে মানুষ আগে বাড়তে পারে না, সামনে কদম ফেলতে পারে না। 1 নাম্বার হলো সেলফ ডাউট থাকা, অর্থাৎ নিজের উপরে আস্থা না থাকা, নিজের সন্দেহের মধ্যে থাকা, আমি পারবো কি পারবো না। এই সেলফ ডাউটটা কেন আসে? দেখবেন যে যখন কোনো ব্যক্তি কথাবার্তা বলার ক্ষেত্রে তার মধ্যে কনফিডেন্স কাজ করে না, সে সুন্দর করে বলতে পারে না, মানে খুব বিশেষ গুরুত্বের সাথে বলতে পারে না যে আসলে এইটাই। কারণটা হলো তার নলেজের অভাব। কনফিডেন্সের অভাব কেন? তার নলেজের অভাব, ইনফরমেশনের অভাব, প্রপার ইনফরমেশন তার কাছে নাই, যার কারণে সে লো কনফিডেন্সে ভোগে। এজন্য আমাদের কনফিডেন্সটা বাড়াইতে হবে। কনফিডেন্স বাড়াইতে হলে আমাকে প্রচুর পরিমাণ ইনফরমেশন চাইতে হবে। যেই বিষয়ের উপর আমার কনফিডেন্স আনতে হবে ওই বিষয়ের উপরে আমার প্রচুর ইনফরমেশন জানতে হবে। হ্যাঁ, তো প্রথম বিষয় 3 কারণে মানুষ আগে বাড়তে পারে না। 1 নাম্বার হলো সেলফ ডাউট থাকা, সে নিজেই সন্দেহের মধ্যে থাকে আমি পারবো কি পারবো না। দ্বিতীয় নাম্বার হলো কমিউনিকেশন স্কিল, আরেকজনের সাথে আমি কিভাবে চলবো, তার সাথে যোগাযোগ রক্ষা করব কিভাবে, তার সাথে চলাফেরা করব কিভাবে, এই কমিউনিকেশন স্কিল না থাকা, এটা আপনাকে শিখতে হবে। নেগোসিয়েশন স্কিল, এটা আপনাকে শিখতে হবে। নেগোসিয়েশন স্কিল 3 নাম্বার, নেগোসিয়েশন। হ্যাঁ, নেগোসিয়েশন, যেটাকে আমি যদি ব্যবসায়ের ভাষায় বলি দরদাম করতে পারা।
আপনি একটা জিনিস কিনবেন, দরদাম করতে পারেন কিনা, আপনি সেলস করতে পারেন কিনা। দরদাম শুধু ব্যবসায়ের ক্ষেত্রে না, কিন্তু যেরকম মাপ ওজন শুধু ব্যবসায়ের ক্ষেত্রে না, ঠিক তেমনিভাবে দরদাম নেগোসিয়েশন এটা কিন্তু শুধু ব্যবসায়ের ক্ষেত্রে না। আপনি আপনার আব্বুর কাছ থেকে একটা জিনিস নিবেন, তাকে আপনি পটাইতে পারতেছেন কিনা, এটা কমিউনিকেশন স্কিল, নেগোসিয়েশন স্কিল, এটা আপনার শিখতে হবে, নাহলে আপনি পিছায় পড়বেন নিশ্চিত। আর এটা মনে রাখেন, যেটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ব্যাপারে বললাম, আমি আজকেই পোস্ট করছি আমার ফেসবুকে যে মিডল ক্লাস ইজ ডিসঅ্যাপিয়ারিং। আস্তে আস্তে দুনিয়া থেকে মধ্যবিত্তর যে কনসেপ্ট, এইটা আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ভবিষ্যতে এমন অবস্থা আসবে, আমি আজকে বলতেছি, আজকে কত তারিখ, 26শে জানুয়ারি 2025 আমি বলতেছি যে খুব দ্রুতই মিডল ক্লাস ডিসঅ্যাপিয়ারিং হয়ে যাবে। মিডল ক্লাস বলতে আর কোনো জিনিস আপনি খুঁজে পাবেন না, হয় ধনী ব্যক্তি পাবেন, নাহলে গরিব ব্যক্তি পাবেন। কারণ ধনী আস্তে আস্তে ধনী হচ্ছে, গরিব আস্তে আস্তে গরিব হচ্ছে, মিডল ক্লাস বলতে আর কিছু থাকবে না। এজন্য নিজের লাইফ নিজেকে চালানো শিখতে হবে। আপনার লাইফের ব্যাপারে আপনার জানতে হবে, লাইফের কিছু বাস্তবতা আছে, এগুলো আপনাকে জানতে হবে। সেদিন এক ভাই আমাকে বলতেছে দুনিয়া সবাই স্বার্থপর। তাই আমি বললাম যে এটা আপনার একটা লাইফের গুরুত্বপূর্ণ লার্নিং, কিন্তু এইটা সে যখন আমাকে বলতেছে তার বয়স হবে 50-এর উপরে। তাই আমি বললাম যে দুনিয়ার সবাই যে স্বার্থপর, এইটা আপনি জানতে অনেক দেরি করে ফেলছেন। এটা আপনাকে জীবন শুরু করার, যখন থেকে আপনার হাতে আপনার লাইফের কন্ট্রোল, আপনি কিভাবে চলবেন, এটা যখন আপনি ঠিকঠাক করতেছেন, তখন আপনার এটা সর্বপ্রথম জানা দরকার ছিল যে দুনিয়ার সবাই স্বার্থপর। দ্বিতীয় বিষয় তাকে আমি একটু অ্যাড করে দিলাম যে দুনিয়ার সবাই স্বার্থপর, এটা ঠিক আছে। দ্বিতীয় আরেকটা রিয়ালিটির বিষয়টা শোনেন, সেটা হলো আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ আপনার আপন না। এটা আপনার রিয়ালিটি, এটা আপনাকে মানতে হবে। তো এই লাইফের ব্যাপারে কিছু লেসন এমন আছে, লাইফের থেকে কিছু শিক্ষা আছে, এইগুলো যদি আপনি আপনার লাইফটাকে চালানোর ক্ষেত্রে জেহেনের মধ্যে না রাখেন, তাহলে আপনি পদে পদে আটকাবেন। যার মধ্যে এই দুইটা জিনিস, এই মুরব্বী 50+ তার বয়স, কিন্তু সে এত বছর পরে এসে আফসোসের সাথে বলতেছে দুনিয়ার সবাই স্বার্থপর। তা আমি তাকে বললাম যে এটা জানতে আপনার অনেক দেরি হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা বিষয় আপনাকে জানাই রাখি, সেটা হলো যে দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ আপন না, এটা মনে রাখবেন। তাহলে দেখবেন এই দুইটা জিনিস যদি মনে রাখেন, তাহলে আপনার কেউ যদি আপনার সাথে স্বার্থপরতা করে আপনার খারাপ লাগবে না। কেউ যদি আপনার সাথে কোনো ধরনের অন্য ধরনের উল্টাপাল্টা কাজ করে, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, তা আপনি আফসোস করবেন না, কারণ আপনি জানেন যে দুনিয়াতে আসলে কেউ আপন না, আল্লাহ ছাড়া কেউ আপন না। তো এই যে লাইফের কিছু কিছু বিষয়, এগুলো যদি আপনি না জানেন, তাহলে তো আপনি লাইফে বিভিন্ন জায়গার মধ্যে ডিপ্রেশনে পড়বেন, হতাশার মধ্যে পড়ে যাবেন, ডিস্ট্রাকশনের মধ্যে পড়ে যাবেন। এই জন্য আপনার এই সমস্ত বিষয় আপনাকে জানতে হবে, সমস্ত বিষয়। এই বিষয়গুলো যত বেশি জানবেন তত বেশি আপনার সুবিধা হবে। এখন আপনাদেরকে একটা সুন্দর কথা বলি। সেই সুন্দর কথাটা হলো যে আমরা যারা লাইফের গোল ঠিক করতেছি, লাইফের গোল ঠিক করার ক্ষেত্রে আমরা যেই কাজগুলোকে করি, এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আমি আজকে কথা বলবো। সেটা হলো যে এই যে এক ভাই যেমন বলছেন যে আমি নিয়ত করছি এই করব সেই করব, আসলে বিষয়টা হলো যে আমরা আমাদের লাইফের যে গোলটা ঠিক করি, এই গোলটার ক্ষেত্রে আমি সহজে বোঝাই। আমি গোল ঠিক করছি যে আমি ঢাকা যাব, এটা নিয়ত করলাম, ঢাকাও যাব। এখন ঢাকা যাওয়ার ক্ষেত্রে লোক দুই ধরনের হবে, এই গোলটা দুই ধরনের ঠিক করবে। এই লক্ষ্য ঠিক করছি যে আগামীকাল ঢাকা যাব। ঢাকা যাওয়ার ক্ষেত্রে দুই ধরনের লোক হয়। এক ধরনের লোক, তারা গোলটা ঠিক করে স্মার্টলি, অর্থাৎ স্মার্ট গোল সে বানায়। আর এক ধরনের লোক হার্ড ওয়ার্কের সাথে গোলটাকে ঠিক করে। যেটা স্মার্ট পিপল, যারা স্মার্ট মানুষ যারা, তারা এই গোলটাকে সুন্দর করে সাজায় যে কিভাবে আমি স্মার্টলি যাইতে পারি,
আরও সুন্দর করে পরিকল্পনা করতে পারি, আরও সহজভাবে কিভাবে ঢাকায় যাইতে পারি। আর যে ব্যক্তি হার্ড ওয়ার্কিংয়ের সাথে যায় সে সর্বপ্রথম চিন্তা করবে আমি অটোতে যাব, এর চেয়ে হেঁটেই যাব, টাকা বেঁচে যাবে আমার। তাই হেঁটে যাইতে যাইতে যাওয়ার পরে দেখে যা বাসের যে টাইমটা ছিল তার সেই সঠিক টাইমেই পৌঁছাইতে পারিনি। এজন্য গোল ঠিক করার ক্ষেত্রে দুই ধরনের লোক, এক হলো স্মার্ট পিপল, দ্বিতীয় নম্বর হার্ড ওয়ার্কিং পিপল। আপনাকে স্মার্টলি গোল ঠিক করতে হবে। গোল ঠিক করার ব্যাপারে আপনাকে স্মার্ট হইতে হবে। স্মার্ট মানে কি, সহজে বলি, পরবর্তীতে যদি সুযোগ হয় একদিন বলবো, আজকে শুধু পয়েন্টগুলো বলে দিই। স্মার্ট বলতে বোঝাই হলো SMART, স্মার্ট। এস নাম্বার হলো স্পেসিফিক। আপনি যে গোলটা ঠিক করছেন এটা স্পেসিফিক গোল হইতে হবে, পরিষ্কার এবং নির্দিষ্ট হইতে হবে আপনার গোল। দ্বিতীয় নাম্বার হলো এম এ হলো মেজারেবল। আপনি যে গোলটা ঠিক করছেন এই গোলটা পরিমাপ করা যায় কিনা, নাকি এমন একটা গোল ঠিক করছেন যেটা পরিমাপের মধ্যেই আসে না। কিভাবে, এটা পরবর্তীতে উদাহরণ দিয়ে বলবো। এতে এসে গেল স্পেসিফিক, এম এ মেজারেবল, এতে অ্যাচিভেবল। অর্থাৎ আপনি যে গোলটা ঠিক করছেন এটা কি অর্জন করা সম্ভব, না আপনি অসম্ভব জিনিসকে গোল বানাই নিছেন। এমন একটা গোল আপনাকে বানাইতে হবে যেটা অ্যাচিভেবল, যেটা অর্জন করা সম্ভব। যেটা অর্জন করা অসম্ভব মানে সম্ভবই না, যেটা আপনি কখনো করতে পারবেন না, এইটা আপনি গোল বানাবেন না। এরপর হলো আর এ হলো রিলেভেন্ট। আপনি যে গোলটা ঠিক করছেন এইটা কি আপনার লাইফের সাথে প্রাসঙ্গিক কিনা, নাকি অপ্রাসঙ্গিক একটা জিনিসকে আপনি গোল বানাই নিছেন। আর টিতে হলো টাইম বাউন্ড। আপনি যে গোলটা ঠিক করছেন এটার একটা ডেডলাইন ঠিক করে দিবেন যে এত দিনের মধ্যে আমি এই কাজটা করব। যেমন আপনি কত দিনের মধ্যে এই কাজটা করবেন এটা ঠিক করবেন। আমি এই জিনিসটা শিখব, এটা আপনি ঠিক করলেন, এটা গোল আপনার। আচ্ছা ঠিক করলেন, কিন্তু টাইম তো ঠিক করলেন না, ডেডলাইন নাই। কত দিনের মধ্যে শিখবেন এটা আপনাকে ঠিক করতে হবে। আমি 2 মাসের মধ্যে শিখবো। আচ্ছা এই 2 মাসের মধ্যে যখন আপনি শিখবেন তখন আপনার লাভটা কি হবে, যখন আপনি টাইম বাউন্ড করে দিবেন, ডেডলাইন ঠিক করবেন যে 2 মাসের মধ্যে আমাকে এটা শিখতে হবে, তখন যেটা করতে হবে সেটা হলো যে যত দিন যাবে তত আপনার মধ্যে কাজ করবে যে হ্যাঁ আমি তো 2 মাসের মধ্যে শেষ করার কথা, এখনো পারতেছি না, আমাকে আরও এনার্জি দিয়ে করতে হবে। আর যদি আপনি টাইমটা ঠিক করে না দেন, শুধু ঠিক করেন যে আচ্ছা এই জিনিসটা আমি শিখবো, টাইম ঠিক করলেন না, তখন আপনার মধ্যে এই রিগ্রেট কাজ করবে না, আপনি অনুতপ্ত হবেন না, আপনার এই সময়গুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার আফসোস লাগবে না, আপনি আপনার লাইফে গোলকে অ্যাচিভ করতে পারবেন না। স্মার্টলি গোল আপনি বানাইলেন না। এই জন্য যতগুলো কথা হলো চেষ্টা করছি যেন আমাদের লাইফের সাথে কিছু ভ্যালু অ্যাড হয়, ভ্যালু দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে, যেটা আমারও কাজে লাগবে। আমি আপনাদেরকে বলতেছি যেন আমি আমার গোলগুলোকে ভুলে না যাই, যেন পরবর্তীতে আপনাদের সামনে যখন আমি বলবো তখন বলতে পারি 2026 সালে যে আমি আপনাদের সামনে এই গোলের কথা বলছিলাম, শুধু বলার জন্য না, আমি নিজে করার জন্য, এবং আমি সেটাকে অ্যাচিভ করছি, এবং আমি স্মার্টলি গোলগুলোকে ঠিক করছি। যেন একটা এভিডেন্স থাকে এই ভিডিওটা আমার গোল অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দিবে। কারণ আমার মনের মধ্যে কাজ করবে আমি যদি এত বড় বড় কথা বললাম আমি নিজে করি নাই, তাহলে তো এরা বলবে যে দেখো তখন তো খুব বড় বড় কথা বলছিল কিন্তু কি হয়েছে, কিছুই হয়নি। তো এই ভিডিওটা আমাকে পিছন থেকে পুশ করবে যে তুই কিন্তু বলে আসছিস শত শত মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে বলছিস, তোর কিন্তু এটা করে দেখাইতে হবে। তো এই ভিতর পিছন থেকে আমাকে পুশ করবে। তো যাই হোক, অনেক লম্বা আলোচনা হইলো। আরেকদিন যদি সুযোগ হয় তাহলে গোল সম্পর্কে আলোচনা করবো, যে স্মার্টলি আমাদের গোলটাকে আমরা ঠিক করব কিভাবে এবং আমাদের লাইফের গোলটাকে আমরা অ্যাচিভ করব কিভাবে, এইগুলো বিস্তারিত পরবর্তীতে কোনোদিন সুযোগ হলে করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারাও ঠিক করে নেন, কারণ জানুয়ারি মাস প্রায় শেষের দিকে। যদি সুযোগ হয় আমি আপনাদেরকে, আজকে হলো কত তারিখ, 26, আজকে হলো 26শে জানুয়ারি, 31 তারিখে একটা প্রোগ্রাম আছে, তার আগে ওই দিনের সময় পাবো না। 27, 28, 29, 30, তো 4 দিন সময় আছে। চেষ্টা করবো এই 4 দিনের মধ্যে 2টা বই শেষ করার। দেখা যাক, যদি সুযোগ হয় তাহলে জানাবো। ঠিক আছে।